আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা পড়তে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। আমি রায়ান মাসফি আছি আপনাদের সাথে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বর্তমানে পড়াশোনা করছি। তো আমরা প্রবন্ধ সম্পর্কে যদি দেখতে চাই তো প্রথমে আমাদের জানতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন। তো তিনি তাহলে কবে জন্মগ্রহণ করেন? 1838 সালের 26শে জুন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া তাহলে তিনি 1838 সালের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি 1858 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে তার ব্যাচেলর ইন আর্টস অর্থাৎ তার অনার্স সম্পন্ন করেন। তাহলে 1858 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে তার যে ব্যাচেলর ইন আর্টস যেটা বিএ আমরা বলে থাকি, বিএ সম্পন্ন করেন। তার সাহিত্য জগতে প্রবেশ ঘটে মাত্র 14 বছর বয়সে, অর্থাৎ 1852 সালে সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। অর্থাৎ তিনি মাত্র 14 বছর বয়সে, মানে 1852 সালে সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় তিনি কি প্রকাশ করেন? কবিতা প্রকাশ করেন। তো 1852 সালে মাত্র 14 বছর বয়সে সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জগতে পদচারণার সূচনা হয়। এখানে এই সংবাদ শব্দটা অনেক সময় সম্বাদ এভাবেও লেখা আসতে পারে, কিন্তু আমরা ফলো করবো হচ্ছে সংবাদ, যেহেতু যেটা বইয়ে দেওয়া আছে। তো এরপর তার পেশা যদি আমরা ধরি তো তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার পেশা জীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। অতএব তিনি পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি কোন এলাকার ম্যাজিস্ট্রেট ছিলেন? তিনি হচ্ছে খুলনা জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং খুলনা জেলায় তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন তার হাতে ছিল, তখন খুলনা জেলার যে নীল চাষিরা ছিলেন, সেই নীল চাষিরা নীলকরদের দ্বারা ব্যাপকভাবে নির্যাতিত হতেন। তো সেই নীল চাষিদের পাশে এসে তিনি দাঁড়ান এবং সেই নীলকরদের অত্যাচার বা নীলকরদের দৌরাত্ম্য তিনি সম্পূর্ণভাবে নিরসন করেন। অর্থাৎ নীলকরদের অত্যাচার দমন করেন। এরপর তার সম্পাদনা যদি আমরা দেখি তাহলে তিনি 1872 সালে বঙ্গদর্শন নামে একটি পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করেন। তাহলে 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা
দর্শন নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করেন এবং প্রকাশ করেন। এবার তার সাহিত্যকর্মের দিকে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো রাজমোহনস ওয়াইফ 1864 সালে প্রকাশিত, দুর্গেশ নন্দিনী, এটা খুবই ইম্পর্ট্যান্ট, 1865 সালে প্রকাশিত, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, মৃণালিনী, লোকরহস্য। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে দুটি তার সাহিত্যকর্ম রয়েছে সে দুটি হচ্ছে রাজমোহনস ওয়াইফ এবং দুর্গেশ নন্দিনী। তো রাজমোহনস ওয়াইফ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম এবং সেটি তিনি ইংলিশে লিখেছিলেন। তার প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এবং দুর্গেশ নন্দিনী যেটা, এটা হচ্ছে বাংলার প্রথম সার্থক উপন্যাস, বাংলার প্রথম বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এর মধ্যে কমলাকান্তের দপ্তর এবং লোকরহস্য এ দুটি প্রবন্ধ, আর বাকি সবগুলো এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপন্যাস। এবার যদি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর দিন তারিখ এবং জায়গা সম্পর্কে জানি, তবে তিনি 1894 সালের 8ই এপ্রিল সালের 8ই এপ্রিল তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে এই পুরো কবি পরিচিতিটার ওভারভিউ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখি তিনি 1838 সালের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1858 সালে অনার্স পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1852 সালে সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তিনি তার সাহিত্য জীবনের সূচনা করেন। পেশায় ছিলেন তিনি একজন ম্যাজিস্ট্রেট এবং তিনি খুলনা জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং তিনি খুলনা জেলার ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি নীলকরদের অত্যাচার দমন করেন, নীলকরদের দৌরাত্ম্য হ্রাস করেন। তিনি 1872 সালে বঙ্গদর্শন নামে একটি পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করেন। তার সাহিত্যকর্ম যদি আমরা দেখি, রাজমোহনস ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, মৃণালিনী, লোকরহস্য, এবং তিনি সবশেষে 1894 সালের 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে যদি আমরা দেখি প্রবন্ধের উৎস পরিচিতি সম্পর্কে আমরা জানবো আজকে। তো প্রবন্ধের উৎস পরিচিতি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে প্রবন্ধ সম্পর্কে। প্রবন্ধ জিনিসটা আসলে কি, প্রবন্ধ এবং গল্পের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি। তো আমরা অনেক সময় প্রবন্ধ এবং গল্পের মাঝে আর কি কনফিউজড হয়ে যাই যে দুটোর মধ্যে আসলে সিগনিফিক্যান্ট যে পার্থক্য, সেই পার্থক্যটা কি। তো গল্পের শর্ত হলো, গল্পে হচ্ছে বিভিন্ন ধরনের চরিত্র থাকবে, এক বা একাধিক চরিত্র থাকবে যারা আর কি গল্পটাকে সার্থক করবে, কিন্তু প্রবন্ধে কোনো চরিত্র থাকবে না। অর্থাৎ গল্পে চরিত্র থাকবে কিন্তু প্রবন্ধে কোনো চরিত্র থাকবে না। প্রবন্ধে কোনো চরিত্র থাকবে না। এবং প্রবন্ধে ম্যাক্সিমাম প্রাবন্ধিক হচ্ছে সমাজের প্রচলিত কোনো একটি সমস্যা সম্পর্কে আর কি প্রবন্ধ রচনা করেন এবং সেখানে তারা হচ্ছে তাদের নিজস্ব মতামত প্রদান করেন, নিজস্ব যেই সাজেশন বা সলিউশন, যে পসিবল যে সলিউশন, সেই সলিউশনগুলো আর কি প্রোভাইড করে থাকেন। তো এবার আমরা এই টাইটেলটাকে খণ্ডন করে যদি দেখি, এখানে লেখা আছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো বাংলা বলতে এখানে বোঝানো হয়েছে ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে দ্য গ্রেটার বেঙ্গল নামে আমরা চিনি, যে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ এবং আসাম পুরো জায়গাটা জুড়ে আর কি মানে বাঙ্গালা বলা হয়েছে। সরি, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুটি জায়গাকে মূলত বাঙ্গালা বলা হয়েছে। তো নব্য মানে হচ্ছে নতুন, এবং লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে যে সকল লেখক সদ্য সাহিত্যের আর কি মানে তাদের পদচারণার সূচনা করেছেন, তারা কি করলে আর কি মানে বাংলা সাহিত্যের উন্নতি ঘটবে, তারা কিভাবে লিখলে আসলে লেখার কী কী ক্রাইটেরিয়া বা কী কী মানদণ্ড ফিল আপ করলে তারা একজন মানে তাদের লেখার উৎকর্ষ বাড়বে, তাদের লেখার সার্থকতা বাড়বে, তাদের লেখার কারণে দেশ ও জাতির কল্যাণ ঘটবে, তো সে সকল বিষয় সম্পর্কে আসলে বলার জন্যই, একটা সাজেশন দেওয়ার জন্যই নিবেদন আকারে প্রাবন্ধিক আর কি মানে 13টি নিবেদন আকারে সাজেশন দিয়েছেন। তো এগুলোকে নিবেদন বলার চেয়ে আমি সাজেশনই বলতে বেশি পছন্দ করব। অর্থাৎ বাংলায় যারা নতুন সাহিত্য রচনা শুরু করেছেন, তাদের লেখার উৎকর্ষ বৃদ্ধির জন্য, তাদের লেখনের উৎকর্ষ বৃদ্ধি এবং সমাজের কল্যাণ সাধনের জন্য তাদের যে কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কে আর কি তিনি এই প্রবন্ধে ব্যক্ত করেছেন। তো এটাই হচ্ছে এই প্রবন্ধের আর কি মূল কথা। এবং এই প্রবন্ধটি 1885 সালে প্রচার এটা কিন্তু একটা পত্রিকা, প্রচার পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে যে প্রবন্ধটা, এই প্রবন্ধটিকে বিবিধ প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত করেন। এবং এই যে পুরো প্রবন্ধটা, এটা সাধু ভাষায় লেখা হয়েছে। তো প্রবন্ধের উৎস বৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে পারলাম। তো বিফোর উই ডাইভ ইনটু দ্য মেইন কনটেক্সট, আমরা একটু শব্দার্থ টিকা সম্পর্কে জেনে নিই, যাতে করে আমাদের পরবর্তীতে প্রবন্ধটা পড়তে আরও সুবিধা হয়। ঠান্ডার সিজনে খুব কাশি হয়েছে, যাকে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যশ শব্দার্থ। যশ মানে কি? যশ মানে হচ্ছে সোজা ভাষায় ফেম বা হচ্ছে খ্যাতি। তো আমরা যেহেতু বাংলা পড়ছি, তো আমাদের বাংলায় লিখতে হবে। তো যশ মানে হচ্ছে খ্যাতি, অর্থাৎ ফেম। আমরা বলি না যে মানুষটা ফেমাস বা মানুষটা বিখ্যাত। মানুষটা কেন বিখ্যাত? তার ফেম বা তার খ্যাতির জন্য। তাহলে এই ফেম বা খ্যাতি মানেই হচ্ছে যশ। এবার হচ্ছে লোকরঞ্জন। এই লোকরঞ্জনকে যদি আমি সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমার ইংলিশেই বলতে হবে। সহজ ভাষায় এটা হচ্ছে পাবলিক স্যাটিসফ্যাকশন, অর্থাৎ জনগণের বা হচ্ছে মানুষের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে হচ্ছে এটি বলতে বোঝায় মানুষের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। সোজা বাংলায় মানুষের মন জুগিয়ে চলা, অর্থাৎ মানুষ যা চায় সেই অনুযায়ী আর কি মানে মানুষের চাহিদা অনুযায়ী আর কি মানে লেখা প্রডিউস করা। ধর্মবিরুদ্ধ, এই বিষয়টিতে অনেকের কনফিউশন থাকে। সবাই মনে করে যে ধর্মবিরুদ্ধ বলতে আর কি রিলিজিয়াস বিলিফ বা হচ্ছে ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে, মানে কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে আর কি মানে বলা হয়েছে, কিন্তু এমনটা না। এখানে ধর্ম বলতে এখানে বলা হয়েছে আর কি মানে নীতিকে আর কি বোঝানো হয়েছে। যেমন ধরা যাক যে সাহিত্যের ধর্ম কী বা সাহিত্যের বৈশিষ্ট্য কী, বা যা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা এটাকে আরও বিশেষভাবে ভালোভাবে রিলেট করতে পারবা যে কোনো একটি মৌলের ধর্ম, যে যেমন বলেন যে অমুক মৌলের ধর্ম হচ্ছে এই, বা অমুক যৌগের ধর্ম হচ্ছে এই, অমুক পদার্থের ধর্ম এই। তো এটাকে মূলত আসলে বৈশিষ্ট্য বা নীতিকে আর কি বোঝানো হয়েছে। অর্থাৎ ধর্মবিরুদ্ধ বলতে নীতি
বিরুদ্ধ বা বৈশিষ্ট্য বিরুদ্ধ। এবার যদি আমরা পরবর্তীটাতে দেখি যে কোটেশন, কোটেশনের সহজ বাংলা হলো উদ্ধৃতি। তাহলে উদ্ধৃতি, এখন উদ্ধৃতি মানে কি? কোনো একজন সাহিত্যিকের বলা বা লেখা কোনো একটি বাক্য, মানে তার নিজস্ব প্রডিউস করা যদি কোনো একটি বাক্য আমি যদি উঠিয়ে আমার লেখায় কপি অ্যান্ড পেস্ট করে দিই, তাহলে ওটা হচ্ছে কোটেশন। কিন্তু অবশ্যই কোটেশন এই মার্ক দিয়ে প্রকাশ করতে হবে, তাহলেই সেটি কোটেশন হবে, নয়তো সেটি চুরি হয়ে যাবে। এবার পরবর্তীতে আমরা যদি দেখি, তখন পরের শব্দার্থটি হচ্ছে অলংকার। অলংকার হলো প্রসাধন বা শোভা। প্রসাধন বা শোভা। এখন যেহেতু এই প্রবন্ধে এটা যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে অলংকার বলতে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একটি বাক্যর মাধুর্য বা উৎকর্ষ বৃদ্ধি করে যা, তাকে আর কি মানে অলংকার হিসেবে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো একটি বাক্যকে আমার আরও সুন্দর করা লাগবে, আরও শ্রুতি মধুর করা লাগবে, বাক্যটিকে আরও উৎকর্ষ আরও মানে বাড়ানো লাগবে, তখন আমার বাক্যটিতে হচ্ছে অলংকার প্রয়োগ করতে হবে। অলংকার প্রয়োগের মাধ্যমে একটা বাক্য খুব সুন্দর, মানে সৌন্দর্যের নতুন একটি কি বলে, সৌন্দর্যের নতুন একটি ধারা লাভ করে বা সৌন্দর্যের নতুন একটি স্টেট, সে স্টেট লাভ করে। এবার আসি হচ্ছে আমরা ব্যঙ্গ। ব্যঙ্গ মানে হচ্ছে কাউকে হচ্ছে উপহাস করা বা হেয় করা বা হচ্ছে পরিহাস করা, এগুলোকে বোঝা। অর্থাৎ কারো শারীরিক গঠন বা কারো মানসিক অবস্থা বা কারো পারিবারিক অবস্থা বা রেস, ন্যাশনালিটি, এথনিসিটি, এগুলো নিয়ে যদি আমরা কাউকে ছোট করে কথা বলি বা কাউকে হচ্ছে টিটকারি মেরে কথা বলি, তো সেগুলোকে হচ্ছে ব্যঙ্গ বলে। তো ব্যঙ্গর আক্ষরিক অর্থ হচ্ছে, আক্ষরিক যে শব্দার্থ সেটি হচ্ছে পরিহাস বা এবং হেয় করা। এরপর আসে হচ্ছে কদ্দাপি। কদ্দাপি মানে হচ্ছে কখনো, অর্থাৎ আমি কখনো এই কাজটি করিনি। তাহলে আমি কি বলতে পারি সাধু ভাষায়, যে আমি একটু গুরুচণ্ডালী দোষেই যদি আমি বলি তোমাদের বোঝানোর স্বার্থে, যে কদ্দাপি হচ্ছে আমি কখনো এই কাজটি করিনি, আমি কদ্দাপি এই কাজটি করিনি। অর্থাৎ কদ্দাপি মানে হচ্ছে কখনো। যেমন সে কখনো ফুটবল খেলে না, অর্থাৎ সে কদ্দাপি ফুটবল খেলে না, কখনো। এবার আসি হচ্ছে আমরা বাঙ্গালা। বাঙ্গালা বলতে আসলে মূলত বাংলাকেই বোঝানো হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকে যখন এই লেখাটি লিখেছেন, তখন আমাদের যে বাংলা, যে আমরা এখন কীভাবে বানানি করি, বয়াকার অনুস্বর লয়াকার বাংলা, কিন্তু তখন কি মানে এটা এমনভাবে লেখা হতো যে বয়াকার উময় গ আকার লয়াকার বাঙ্গালা। এটা একটা আসলে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে এটি আর কি পরিবর্তিত হয়েছে। বাঙ্গালা থেকে বাংলা, বাংলা থেকে এই বাংলায় এসে আমরা বর্তমানে পৌঁছেছি। তো এরপর আমরা যদি মূল কনটেক্সটে আমরা যদি এখন ডাইভ ইন করি, তো আমরা দেখতে পাবো মূল প্রবন্ধের প্রথম নিবেদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যশের জন্য লিখিবেন না। তো আমরা যশ মানে একটু আগেই জানতে পেরেছি, যশ মানে হলো ফেম। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যশের জন্য লিখিবেন না, লেখা যদি মানসম্মত হয় যশ নিজেই আসবে। ওই যে আমরা একটা প্রবাদ জানি যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তো লেখার মান যদি এখানে ভালো হয় তবে যশ নিজে আসবে। তো যশপ্রাপ্তির প্রথম শর্ত কি? যশপ্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে লেখা ভালো হতে হবে।
এখন লেখা যদি মানসম্মত হয়, পাঠকের যদি আমার লেখা পড়ে ভালো লাগে, তবে অবশ্যই আমার লেখা হাইপড হবে, আমার লেখা আরও পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য হবে, তাহলে যশও আসবে। তো প্রাবন্ধিক আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে যশের জন্য না লিখতে, বরং যশের জন্য না লিখে লেখার কোয়ালিটির উপর ফোকাস করতে, যার মাধ্যমে আর কি মানে লেখা যদি আরও মানসম্মত হয়, পাঠকের কাছেও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, ফলে যশও আসবে। তো তিনি এটাই বলেছেন যে লেখা ভালো হলে যশ আপনি আপনি আসবে। তো পরবর্তী নিবেদনে যদি আমরা দেখি, তিনি অর্থের জন্য লিখতে নিষেধ করেছেন। তো তৎকালীন সময়ে ইউরোপে এই প্র্যাকটিসটা প্রচলিত ছিল যে মানুষ অর্থের জন্য লিখত এবং টাকাও পেত, বেশ ভালো উপার্জনই হতো। কিন্তু ইউরোপ আর বাংলার কনটেক্সট মিলালে তো হবে না। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে তৎকালীন বাংলায় আসলে তখন সেই প্র্যাকটিসটা শুরু হয়ে পারেনি, যে মানুষ টাকার জন্য লিখবে, টাকার জন্য লিখে মানুষ সফল হবে, এই প্র্যাকটিসটা তখনও বাংলায় শুরু হয়নি। বরঞ্চ অর্থের জন্য লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তিটা স্পষ্ট হয়ে ওঠে। রঞ্জনের যে প্রবৃত্তি, এটা স্পষ্ট হয়ে ওঠে। লোকরঞ্জন বলতে আমি একটু আগেই পড়িয়েছি তোমাদের শব্দার্থে, লোকরঞ্জন হচ্ছে পাবলিক স্যাটিসফ্যাকশন, অর্থাৎ মানুষের মন জুগিয়ে চলা। অর্থাৎ এখন যদি আমি মানুষের সন্তোষ বিধানের জন্য আমি যদি এখন লেখা শুরু করি, তাহলে কি সমাজের জন্য ভালো কোনো ইঙ্গিত বয়ে আনবে? মোটেও না। আমি কেন বয়ে আনবে না এটা একটু বোঝানোর চেষ্টা করি। যে একজন ফেমাস ফিলোসফার গডউইন বলেছেন, মানুষ স্বভাবতই নৈরাজ্যপ্রেমী, অর্থাৎ মানুষ আশেপাশে মেলা কেওস যেগুলো আছে, যে অ্যানার্কি যেগুলো আছে, সেগুলো পছন্দ করে। মানুষ হচ্ছে কনফ্লিক্ট প্রেমী, মানুষ হচ্ছে কনফ্লিক্টকে ভালোবাসে। মানুষ স্বভাবতই নৈরাজ্য প্রেমী। তো এখন মানুষ তো নৈরাজ্যপ্রেমী, তাই বলে কি একজন সাহিত্যিক নৈরাজ্যের পক্ষে কোনো লেখা লিখবে? নৈরাজ্যের পক্ষে কি কেউ সাহিত্য রচনা করবে? এটা কি সমাজের জন্য কোনো ইতিবাচক কোনো ইঙ্গিত বয়ে আনে বা ইতিবাচক কোনো একটি ব্যাপার সমাজের জন্য? ধরা যাক কোনো একজন লেখক বা কোনো একজন সাহিত্যিক এই যে নৈরাজ্যর পক্ষে লেখা লিখলো, যে মানুষ কোনো একটা ছোটোখাটো ভুল করলে তাকে মেরে ফেলো, এটা একটা নৈরাজ্য না? তো এটা এখন যদি কাউকে ছোট একটা ভুলের জন্য যদি কাউকে মেরে ফেলা হয়, তাহলে সমাজের যে ভারসাম্য, সমাজের যে ন্যায় বিচারের যে ধারণা, সেই ধারণাটা কলুষিত হবে। এবং এই ধারণা কলুষিত হওয়ার ফলে সমাজের যে কল্যাণ, সেই কল্যাণ সাধনের পরিবর্তে সমাজ আরও ব্যাকওয়ার্ড মুভ করা শুরু করবে, অর্থাৎ সমাজ আর হচ্ছে রসাতলে যাওয়ার উপক্রম হবে। তো যে লেখনী সমাজ, জাতি ও মানুষের কল্যাণ সাধন করে না, সে লেখনীও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিহার করতে বলেছেন। সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু এখানে আমরা বলে রাখি যে তিনি অর্থের জন্য লিখতে নিষেধ করেছেন, কেননা এতে লেখা মানসম্মতও হয় না এবং লোকরঞ্জন প্রবৃত্তিটাও স্পষ্ট হয়ে ওঠে। এবং লোকরঞ্জন প্রবৃত্তির জন্য লিখতে গেলে আসলে লেখার যে মানটা সেটা অনেকাংশে কমে যায়। এবং লেখা মানে সাহিত্যের যে মূল ধর্ম বা বৈশিষ্ট্য, সাহিত্যের মূল ধর্ম বা বৈশিষ্ট্যের থেকেও আসলে এই যে সাহিত্যের আর কি মানে বিচ্যুতি ঘটে। মানে সাহিত্যিক আসলে এই লোকরঞ্জন প্রবৃত্তির কারণে পপুলিস্ট লেখা লিখতে গিয়ে আর কি সাহিত্যের যে নীতি, সেই নীতি থেকে সরে আসে। তো পরবর্তী নিবেদনে তিনি যেটা বলেছেন যে সমাজের কল্যাণ হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে লিখতে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন সমাজের কল্যাণ হয় শুধুমাত্র সে সকল ক্ষেত্রে লিখতে। এখন ধরা যাক কেউ একজন নিজের স্বার্থ সাধনের জন্য কাউকে পরিহাস করে বা কোনো একজন সাহিত্যিককে ডিফেম করে কোনো একটা লেখা লিখলো, এটা কি মানে সাহিত্যের নীতি নৈতিকতা বা সাহিত্যের ধর্মের সাথে যায়? মোটেও না। এটি হচ্ছে তখন যে সাহিত্যের
সাহিত্যের যে ধর্ম, সাহিত্যের ধর্মের সঙ্গে একটি কন্ট্রাডিক্টরি একটি স্টেটে চলে যায়। তো সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হলো সমাজ, মানুষ ও জাতির কল্যাণ সাধন করা। অর্থাৎ সমাজ, জাতি ও মানুষের কল্যাণ সাধন হবে কিভাবে, বা মানুষ আর কীভাবে আপডেটেড হবে, মানুষের কীভাবে কি মানে যা যা রচনা করলে আজকে মানুষের উপকার হবে, মানুষের কাজে আসবে, মানুষের কল্যাণ সাধিত হবে, শুধুমাত্র সে সকল ক্ষেত্রে লিখতে বলেছেন। এবং অন্যান্য উদ্দেশ্য, যেমন ওই যে বললাম যে নিজস্ব স্বার্থ সাধনের জন্য বা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য, তারপর হচ্ছে অন্যের ক্ষতি হয় এমন কোনো উদ্দেশ্যে যদি কেউ লেখে, তাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাত্রাওয়ালার মতো যে নিজ ব্যবসায়ী আছে তাদের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ যারা হচ্ছে আর কি মানে সাহিত্যের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে অন্যান্য উদ্দেশ্যে লেখন ধারণ করতে চায়, তাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাত্রাওয়ালার মতো নিজ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছেন। তো পরবর্তী নিবেদনে যদি আমরা দেখি, চতুর্থ নিবেদনে প্রবন্ধিক বলেছেন অসত্য, ধর্মবিরুদ্ধ এবং পরনিন্দার উদ্দেশ্যে লেখনী ধারণ পরিহার্য। অর্থাৎ যা সত্য নয়, যেগুলো আসলে মানে মিথ্যা কথা, বা কারো সম্পর্কে আমি যদি মিথ্যা কথা লিখি, কিংবা কোনো একজন সাহিত্যিক বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে যদি আমি নিন্দা করে কোনো একটা কথা লিখি যেটা আদতে সত্যি নয়, কিংবা তার কোনো একটা দুর্বল দিক আমি তুলে ধরি সবার সামনে, যেটা আমার গোপন রাখার কথা ছিল অ্যাজ এ সাহিত্যিক, এবং ধর্মবিরুদ্ধ, এই যে ধর্মবিরুদ্ধ শব্দটা আবার এসেছে, মানে সাহিত্যের নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে আমি যদি কোনো লেখা ছাপাই, তাহলে সেই লেখাটি হচ্ছে তার সৌন্দর্য তো অবশ্যই হারাবে, উপরন্তু সেই লেখাটি হচ্ছে মানে একটি ফেইল্ড সাহিত্য, মানে ব্যর্থ সাহিত্য চর্চা হিসেবে পরিগণিত হবে। তো প্রাবন্ধিক বলেছেন যে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তাহলে এই অন্য উদ্দেশ্য বলতে অসত্য, ধর্মবিরুদ্ধ এবং পরনিন্দা, এই উদ্দেশ্য যদি কেউ লেখনী ধারণ করে, মানে সাহিত্য রচনার উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য কি? সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা, সমাজের কল্যাণ সাধন করা, জাতির কল্যাণ সাধন করা, দেশের কল্যাণ সাধন করা, এবং জাতি ও সমাজ যাতে নতুন কিছু শিখতে পারে, নতুন কিছু ইফেক্টিভ কিছু শিখতে পারে, মানুষ যাতে উপকৃত হয়, সমাজ ও জাতি যাতে উপকৃত হয়, এগুলোই তো মানে সাহিত্যের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাদ দিয়ে যারা অসত্য লেখনী ধারণ করে, ধর্মবিরুদ্ধ লেখনী ধারণ করে, সাহিত্যের ধর্মবিরুদ্ধ লেখনী ধারণ করে, পরনিন্দা সম্পন্ন যে লেখনী আছে সেগুলো ধারণ করে, এই উদ্দেশ্যে লেখনী ধারণ প্রাবন্ধিকের মতে মহাপাপ। তো এটাই আর কি তিনি বলেছেন যে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা যাবে না। পরবর্তী নিবেদনে যদি আমরা দেখি, পঞ্চম নিবেদনে প্রাবন্ধিক বলেছেন কোনো লেখা লেখার পর হঠাৎ না ছাপাতে। এর মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন? এখন ধরা যাক আমি আজকে একটা কবিতা লিখলাম, এই কবিতাটা লেখার পরে আমি আজকে এই কবিতাটা ছাপিয়ে দিলাম, এবং আজকে কবিতাটা ছাপানোর পর আমি খেয়াল করলাম কবিতাতে আমি কিছু মানে অনেক বড় বড় মিস্টেক করে ফেলেছি, যেগুলো আমার এখন আর ঠিক করার কোনো উপায় নেই। এখন পাঠক যারা আছে আমার কবিতা পড়ে তারাও অসন্তুষ্ট যে এগুলো কী লেখছে, তাতে একগাদা ভুল। তো এই সমস্যাটার ক্ষেত্রে সবথেকে উৎকৃষ্ট কী হবে? সবথেকে উৎকৃষ্ট যে বিষয়টা সেটা হচ্ছে 1-2 বছর প্রাবন্ধিক কবিতাটিকে ফেলে রাখতে বলেছেন। কবিতা বা যে সাহিত্য বা যে লেখনী, সেই লেখনীটাকে ফেলে রাখতে বলেছেন। এবং এর ফলে কি হবে? এর ফলে আমি যে সাহিত্যর দিকে আমি 1-2 বছরে যে ম্যাচিউরিটিটা অর্জন করব, এই ম্যাচিউরিটি অর্জন করার মাধ্যমে আমি এই
কবিতা বা প্রবন্ধ যাই বলি না কেন, এগুলোতে নানা ধরনের ভুল ভ্রান্তি দেখতে পাবো, ভুল দেখতে পারবো। এবং সেই ভুলগুলো আমি কিন্তু তখন সংশোধন করে, কিন্তু আমি একটি নতুন রূপ দিয়ে কবিতাটি আমি আবার ছাপাতে পারবো, যেটি পাঠকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। এবং এর ফলে কবিতাটির মান অনেক কবিতাটির মান অনেক ভালো হয়ে যাবে এবং কবিতাটি আগের থেকে আরও সুন্দর হবে, সোজা ভাষায় বললে। তো এটাই আর কি তিনি বলেছেন। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সাময়িক সাহিত্য, সাময়িক সাহিত্যে এ বিষয়টি রক্ষিত হয় না। সাময়িক সাহিত্যকে এটা আমি একটু পরে বলছি। পরবর্তী নিবেদনে তিনি বলেছেন, ষষ্ঠ নিবেদনে, কোনো বিষয়ে অধিকার না থাকলে তাতে হস্তক্ষেপ না করতে। এখন ধরা যাক এ ও বি দুটি মানুষ, এই দুটি মানুষ হচ্ছে ভিন্ন ধর্মের মানুষ। এখন এ যে ধর্ম থেকে বিলং করে, তার ধর্মের একটা নিজস্ব কালচার আছে, তার ধর্মের বা তার যে এথনিসিটি, সেই এথনিসিটি তো একটা নিজস্ব কালচার আছে। এখন সেই কালচার নিয়ে বি মানুষটা যদি কথা বলে যে আরে তোমার কালচার তো ভালো না, তোমার কালচার তো এরকম হওয়া উচিত ছিল, ওরকম হওয়া উচিত ছিল, কিন্তু এই বি মানুষটা কোনোভাবেই এই মানুষটার এথনিসিটি বা ধর্ম থেকে বিলং করে না, সে সম্পূর্ণ আলাদা এথনিসিটি, আলাদা ধর্মের, তাহলে কি তার অধিকার আছে এই মানুষটার এথনিক্যাল বা হচ্ছে রিলিজিয়াস কালচার নিয়ে কথা বলার? অবশ্যই নেই। তাহলে এখানে এই বি মানুষটা কি করলো? এই বি মানুষটা হচ্ছে অনধিকার চর্চা করলো। সে কি করলো? অনধিকার চর্চা। অর্থাৎ তার কিন্তু এই বিষয়ে, তার ধর্ম বা হচ্ছে এথনিক্যাল যেই কালচারের যে বিষয়, এই বিষয়ে কিন্তু তার কোনো অধিকার ছিল না, তারপরেও সে এতে হস্তক্ষেপ করেছে। অর্থাৎ এটি করতে হচ্ছে প্রাবন্ধিক মানা করেছেন। এবং তিনি আবার বলেছেন সাময়িক সাহিত্যে বিষয়টি রক্ষিত হয় না। তো আমরা পরপর দুটি নিবেদনে একটা কমন টার্ম দেখতে পেলাম যে সাময়িক সাহিত্য। তাহলে সাময়িক সাহিত্য বিষয়টা কি, আমরা এটা একটু জেনে নেই। সাময়িক সাহিত্য হলো স্বল্পকালীন চাহিদার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সাহিত্য। অর্থাৎ কেউ যদি খুব অল্প সময়ে ধনী হতে চায়, অল্প সময় খুব টাকা পয়সার মালিক হয়ে যাবে, আবার কেউ যদি অল্প সময়ে বিখ্যাত হতে চায়, তো কেউ যদি অল্প সময়ে খুব অল্প সময় আর কি প্রচুর টাকা পয়সা বা প্রচুর খ্যাতি অর্জনের উদ্দেশ্যে সাহিত্য রচনা করে, তবে সেটিকে বলে সাময়িক সাহিত্য। অর্থাৎ কোনো বিষয়ে অধিকার না থাকলে তাতে হস্তক্ষেপ যে করা উচিত না, এই বিষয়টি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। পরবর্তীতে সপ্তম নিবেদনে যদি আমরা দেখি, প্রাবন্ধিক বলেছেন অহেতুক বিদ্যা না প্রকাশ করতে। অর্থাৎ এখানে অহেতুক বিদ্যা প্রকাশ বলতে কি বোঝানো হয়েছে? ধরা যাক কোনো একটি বিষয় সম্পর্কে আমার অগাধ জ্ঞান রয়েছে, বিস্তর পড়াশোনা রয়েছে, প্রচুর জানি আমি সেই বিষয়টা সম্পর্কে, কিন্তু আমি এমন একটা বিষয় সম্পর্কে লিখছি যাতে আমার এই অগাধ জ্ঞান আমি যেটা সম্পর্কে ধারণ করি সেটার ইনক্লুশনের কোনো প্রয়োজনই নেই। যেমন ধরা যাক আমি লালন শাহকে নিয়ে একটা আর্টিকেল লিখছি, তার মধ্যে আমি যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির বিশাল একটা কটমটে লেখা ছাপাই দিই তার মধ্যে, তাই সেটা আমার লেখার জন্য হিতকর হবে? মোটেও না। বরঞ্চ আমি এই যে ইররিলেভেন্ট একটা জিনিস নিজের বিদ্যা প্রকাশের জন্য আমি চাপাই দিলাম পাঠকদের উপর,
এতে করে পাঠকরাও বিরক্ত হবে এবং আমার লেখার মানও কমে যাবে। এটাই আর কি মানে প্রাবন্ধিক মূলত নিষেধ করেছেন যে বিদ্যা যদি থাকে তা আপনিই প্রকাশ পাবে, তা বিদ্যা যদি থাকে তাহলে সেই বিদ্যা নিজে নিজেই প্রকাশ পাবে, আবার জোর করে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আমার পাঠকের সামনে পাঠককে মূলত বোঝাতে হবে যে আমার লেখাটা তার জন্য, সমাজের জন্য কল্যাণকর। আমার পাঠককে এটা বোঝানোর কোনো প্রয়োজন নেই যে আমি অনেক জানি, আমার অনেক জ্ঞান, আমার অনেক পড়াশোনা, এটা বোঝানোর কোনো প্রয়োজন না এবং এটি সাহিত্যের নীতিরও আওতায় পড়ে না। বঙ্কিমচন্দ্র এটিও বলেছেন যে লেখকরা বর্তমানে খুব কোটেশন ব্যবহার করে। কোটেশন ব্যবহার করে। তো এই কোটেশন বিভিন্ন ভাষার হয়ে থাকে, যেমন জার্মান ভাষার, ফরাসি ভাষার, ইংরেজি ভাষার। তো তিনি বলেছেন যে যে ভাষা আমাদের নিজের নয়, যে একজন বাঙালি পাঠক, ম্যাক্সিমাম পাঠকই যে জার্মান ভাষা বুঝতে পারবে না, ফরাসি ভাষা বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। তো বঙ্কিমচন্দ্র এজন্যই বলেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এজন্যই বলেছেন যে যে ভাষা পাঠক বুঝবে না সে ভাষায় কোটেশন না দেওয়াটাই শ্রেয়। পরবর্তীতে যদি আমরা দেখি, অষ্টম নিবেদনে তিনি বলেছেন অলংকার প্রয়োগ বা রসিকতা প্রকাশের চেষ্টা না করতে। আমরা অলংকার আগেই পড়েছি। অলংকার বলতে কি বোঝায়? অলংকার হলো এমন একটি জিনিস যা হচ্ছে বাক্যকে আরো মধুর করে বা শ্রুতি মধুর করে। তো অলংকার হচ্ছে যা বাক্যকে হচ্ছে মূলত শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করে, শ্রুতি মাধুর্য বৃদ্ধি করে, আর হচ্ছে উৎকর্ষ বৃদ্ধি করে, সেগুলো হচ্ছে অলংকার। তো প্রাবন্ধিক বলেছেন যে এগুলো প্রয়োগ করার চেষ্টা না করতে। জায়গায় জায়গায় এগুলো প্রয়োজন হতেই পারে, যদি ভান্ডারে থাকে যে অলংকার বা রসিকতা, এই অলংকার বা রসিকতা যদি ভান্ডারে আসলেই থেকে থাকে কোনো একজন লেখকের, যে জায়গায় প্রয়োজন হবে সে জায়গায় অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি না থাকে ভান্ডারে, তবে লেখক একটা কথা বলেছেন যে মাথা কুটিলেও আসবে না, মাথা কুটিলেও আসবে না। তাহলে তিনি এটা বলেছেন যে অলংকার ও রসিকতা প্রকাশের চেষ্টা করার দরকারই নেই, যেখানে দরকার হয় ভান্ডারে যদি থাকে আপনি প্রকাশ পাবে। পরবর্তী নিবেদনে, নবম নিবেদনে প্রাবন্ধিক বলেছেন যে স্থানে অলংকার বা ব্যঙ্গ সুন্দর মনে হয় সে স্থান বন্ধুদের বারবার পড়ে শোনাতে। বইয়ে অবশ্য একটা প্রাচীন সাহিত্য বিধির কথা উল্লেখ আছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ সুন্দর বলে বোধ হবে সে স্থানটা কেটে দিতে। অর্থাৎ এই যে স্থানে অলংকার বা ব্যঙ্গ সুন্দর মনে হবে সে স্থান কেটে দিতে বলা হয়েছে প্রাচীন সাহিত্য বিধিতে। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের প্রাবন্ধিক, তিনি একটু এখানে কনসিডারেট ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন যে স্থানে এগুলো সুন্দর মনে হবে সে স্থান হচ্ছে বন্ধুদের বারবার পড়ে শোনাতে হবে। বন্ধুদের বলতে বন্ধু হতে পারে, আমার পরিবার পরিজন হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, আমার ক্লাসমেট ব্যাচমেট হতে পারে, তাদের আমরা বারবার পড়ে শোনাবো যা আমরা লিখেছি। মানে ব্যঙ্গ বা অলংকার যেখানে প্রয়োগ হচ্ছে সেই অংশটা বারবার পড়ে শোনাবো। হতেই পারে যে প্রথমবার শোনায় বিষয়টা ভালো লাগতেই পারে, কিন্তু কয়েকবার শোনার পরে মনে হতে পারে আরে এটা তো অমুকের সেন্টিমেন্টে, অমুক জাতি বা অমুক এথনিসিটির সেন্টিমেন্টে আঘাত হানছে, বা এটা বর্তমানের প্রাসঙ্গিকতার সঙ্গে যাচ্ছে না, এরকম মনে হতেই পারে। তখন আর কি এই পড়ে শোনানোর ফলে, বারবার পড়ে শোনানোর ফলে যে রিডান্ডেন্সি বা হচ্ছে যে ভুল ভ্রান্তিগুলো বের হবে, সেগুলো শুধরে আবার প্রকাশ করার মাধ্যমে একটি উৎকৃষ্ট একটি রচনা লেখা সম্ভব। পরবর্তীতে দশম নিবেদনে বলা হয়েছে যে লেখায় সরলতা বজায় রাখতে। এখন সাহিত্যের প্রথম শর্ত নিজের জ্ঞান গরিমা প্রকাশ করা কেনা, নিজের বিদ্যা জাহির করা কেনা, আমি অনেক কিছু জানি বা আমি অনেক কঠিন ভাষায় রচনা করতে পারি, এগুলো প্রকাশ করা নয়। সাহিত্যের প্রথম শর্ত হলো সরলতা বা সারল্য। অর্থাৎ আমার লেখা পড়ে
আমার লেখা পড়ে পাঠক বুঝতে পেরেছে কিনা, বা আমি যা বোঝাতে চেয়েছি পাঠক তা বুঝতে পেরেছে কিনা আমার লেখনের মাধ্যমে, আমার লেখার সার্থকতা তার মধ্যেই অন্তর্নিহিত। অর্থাৎ আমি যা বোঝাতে চেয়েছি তা এমনভাবে লিখতে হবে যেন তা পাঠকের বোধগম্য হয়। পাঠকের বোধগম্য হয়। এটা ছিল এই নিবেদনের মূলত মূল বক্তব্য। পরবর্তীতে একাদশ নিবেদনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই প্রাবন্ধিক বলেছেন অন্যান্য লেখকদের অনুকরণ না করতে। অন্যান্য লেখকদের অনুকরণ করলে কি হয়, সেই লেখকদের যে দোষগুলো আছে সেগুলো হচ্ছে অনুকৃত হয়, গুণগুলো না। এটা বয়স একদম ডিরেক্ট দেওয়া আছে যে অন্যান্য লেখকদের অনুকরণ করলে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো নয়। অর্থাৎ কোনো একজন লেখকের লেখা যদি আমি কপি করি, বা কোনো একজন লেখকের লেখার স্টাইল যদি আমি কপি করি, তবে সেই লেখকের লেখার খারাপ দিক যেগুলো সেগুলোই পাঠক দেখবে, সেই লেখকের লেখার ভালো দিকগুলো দেখবে না। এর ফলে আমাদের লেখার মান খুব কমে যাবে। এর ফলে মানে যে আমরা যদি অন্যদের অনুকরণ করি, এখন সে অনুকরণের ফলে যদি যে দোষগুলো অনুকৃত হয় তাহলে লেখার মান কেমন হবে, খুবই কমে যাবে। কমে যাওয়ার ফলে পাঠকও পড়তে চাইবে না। এটি ছিল হচ্ছে এই বক্তব্যের মূল বক্তব্য। তারপরে দ্বাদশ নিবেদনে যদি আমরা দেখি, কোনো কথার প্রমাণ না দিতে পারলে তা লিখতে নিষেধ করেছেন। অর্থাৎ আমি এমন একটা কথা লিখলাম যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণই নেই, আমি প্রমাণ দিতে পারবো না, আমাকে মানে প্রমাণ যদি কেউ এসে চায় আমি দিতে পারবো না, তাহলে এটা একটা ডিসেপশন হয়ে গেল বা প্রতারণা হয়ে গেল না। তো এইসব প্রতারণা করতে মানা করেছেন প্রাবন্ধিক। তিনি বলেছেন যে প্রমাণ সব জায়গায় সংযুক্তির দরকার নেই, যে প্রমাণ সব জায়গায় সংযুক্তির দরকার নেই, কিন্তু হাতে রাখা ভালো। যে আমার প্রমাণ যে সব জায়গায় দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রমাণ হাতে রাখা ভালো। কিন্তু কোনোভাবেই যে কথার কোনো প্রমাণ নেই সে কথা কোনোভাবেই লেখা যাবে না, এটা প্রতারণার শামিল। পরবর্তীতে একদম শেষ নিবেদন আমরা দেখতে পাই প্রাবন্ধিক বলেছেন পূর্বোক্ত নিয়মগুলি নব্য লেখকদের মেনে চলতে হবে। মেনে চলতে হবে বলেননি, মানে মেনে চললে আর কি সাহিত্য মানে বাংলা সাহিত্যের উৎকর্ষ বৃদ্ধি পাবে, বাংলা সাহিত্যের মান বৃদ্ধি পাবে, বাংলা সাহিত্যের যেই কোয়ালিটি সেই কোয়ালিটি বৃদ্ধি পাবে, বাংলা সাহিত্য আরও শাইন করবে। এটাই আর কি তিনি মূলত বোঝাতে চেয়েছেন। তো পুরো প্রবন্ধটির মূল পরিপাট্যে আমরা কিছু সিগনিফিক্যান্ট পয়েন্ট দেখতে পেলাম। প্রথমটা হলো নব্য লেখকদের কি কি করা উচিত, নব্য লেখকদের কেন লেখা উচিত, নব্য লেখকদের কি উদ্দেশ্যে লেখা উচিত, কি করলে
লেখার মান বৃদ্ধি পাবে এবং সর্বশেষে বাংলা সাহিত্যের মর্যাদা কিভাবে বৃদ্ধি পাবে। তো মূলত এই পাঁচটি পয়েন্টই ছিল মূলত পুরো পুরো প্রবন্ধের ওভারভিউ। মানে এই পাঁচটি পয়েন্টে পুরো মানে প্রবন্ধটিকে সামারাইজ করা যায়। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলের ক্লাস ভালো লেগেছে। নতুন একটি ক্লাসে আবার সকলের সাথে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।